হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি ইনস্টিটিউট। আমি সাগরিকা। আজ তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি ফার্স্ট সেমিস্টার ফ্লুভিয়াল প্রসেসের ওপর একটা গোটা ভিডিও, যে ভিডিওতে আমরা সমস্ত ফ্লুভিয়াল প্রসেসেস এবং তার পাশাপাশি তার প্রভাবে গড়ে ওঠা সমস্ত ল্যান্ডফর্ম সম্পর্কে আলোচনা করব। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। আর তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। আজ যে টপিকটা নিয়ে ডিসকাস করছি সেটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ তোমরা ছোটোবেলা থেকে এই টপিকটা কোথাও না কোথাও পড়ে এসছো। তো আজকের টপিকের উপর বেস করে কিন্তু ব্রড কোশ্চেন, শর্ট কোশ্চেন সব কিছুই এসে থাকে, তাই ভালো করে মন দিয়ে দেখো। এবং অবশ্যই যদি কোথাও কোনো জায়গায় কোনো ডাউটস থেকে থাকে আমাকে কমেন্ট করতে ভুলো না। আর একটা জিনিস, যারা এই সমস্ত টপিকের উপর নোটস পেতে চাও এবং সেই রিলেটেড কী কী কোশ্চেন আছে সেগুলো জানতে চাও, তাহলে ইমিডিয়েটলি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। আমার একটা সেমি অনলাইন ব্যাচেস চলছে, সেখানে জয়েন হয়ে যাও। ওকে, তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। ফার্স্টে আমরা যেটা দেখবো, এখানে যেটা ফার্স্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে বোর্ডে রয়েছে, সেটা হচ্ছে ফ্লুভিয়াল প্রসেসেস। মানে নদী যে কাজ করছে তার কী কী উপায়ে সে কাজ করে এবং তার প্রতিটা সেকশনের কী কী নাম হয় সেগুলো আমরা পড়বো। তারপরে যাবো তার ল্যান্ডফর্মে। ওকে, তো ফার্স্ট যেটা দেখবো সেটা হচ্ছে মেকানিজম অফ ইরোশন। অবশ্যই আমরা সবাই জানি যে ইরোশন একটা খুব বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ল্যান্ডফর্মের ক্ষেত্রে। তো রিভারের যে ক্ষেত্রে রিভারের ফলে যে ধরনের ইরোশনগুলো ঘটে তার কী কী প্রসেসেস কাজ করে দেখো। এখানে মোট 5টা প্রসেসের কথা আছে। নাম্বার 1 হচ্ছে কোরেশন অর অ্যাব্রেশন, যাকে আমরা বাংলায় বলে থাকি অবঘর্ষ। জিনিসটা কি হয়, কোনো পদার্থ, ধরো নদীর ফলে বয়ে নিয়ে যাওয়া কোনো পার্টিকেলস, ঠিক আছে, সেটা যখন বেডের ওপর দিয়ে যাচ্ছে, মানে নদীর উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, তখন তার নিচে থাকা মাটির সাথে সেই জিনিসটা ঘর্ষণ হচ্ছে। এর ফলে একটা টার্বুলেন্স তৈরি হচ্ছে এবং সেখানে ক্ষয় দেখা যাচ্ছে। নাম্বার 2 হচ্ছে ফ্লুইড স্ট্রেস। ফ্লুইড স্ট্রেস মানে খুব স্বাভাবিক, একটা নদী যখন প্রবাহিত হয় তার মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে জল প্রবাহিত হয়। সেই জলটা কি করছে, সেই বেড রকের ওপর চাপ সৃষ্টি করছে, মানে সেই নির্দিষ্ট যে অঞ্চলটা বা যে নদীর যে বেড রয়েছে, নদীর যে উপত্যকা রয়েছে, সেই এরিয়ার মধ্যে দিয়ে যাওয়ার সময় নদী কী করছে, তার জলটাকে প্রেশার দিচ্ছে নিচের দিকে, কারণ আমরা জানি মাধ্যাকর্ষণ টানে সব কিছু নিচের দিকেই যায়। তো ডেফিনেটলি সেই জিনিসটা মানে জলের প্রেশারটাও নিচে খাচ্ছে এবং তার ফলে জলের প্রেশারটা যখন চাপ দিচ্ছে শিলার ওপর, ফাটল সৃষ্টি করছে বা ছোটো ছোটো টুকরো টুকরো হয়ে ভেঙে বেরিয়ে যাচ্ছে। ক্যাভিটেশন জিনিসটা খুব ইন্টারেস্টিং। জল বিভিন্ন রকমভাবে ফ্লো করে, তোমরা জানো। জলে নির্দিষ্ট গতিতে যখন প্রবাহিত হয় তখন ধরো শিলার মাঝে ওই ধাক্কা দেওয়ার ফলে কিছু ফাটল তৈরি হয়েছে। সেই ফাটলের ভেতরে জলের যে বুদবুদ হয়, সেই বুদবুদগুলো বাবলসগুলো সেগুলোর মধ্যে ঢুকে যায়, গিয়ে ফাটে। বাবলসের ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে লোকানো শক্তি থাকে, হিডেন একটা হিডেন এনার্জি থাকে। যখন সেটা ফেটে যায় বা যখন সেটা ব্লাস্ট করে, তখন কিন্তু তার ভেতর থেকে সেই এনার্জিটা বেরিয়ে আসে। বাবলস অ্যাকচুয়ালি কি, বায়ু, তো যেটা জলের মধ্যে দিয়ে ক্রিয়েটিং হয়। তো সেই জিনিসটা কী করে, ওই ফাটলের মধ্যে গিয়ে ফাটার সময় একটা স্ট্রেস তৈরি করে এবং পার্শ্ববর্তী দেওয়ালগুলোতে এফেক্ট করে। সেটাকে বলে ক্যাভিটেশন, যেটা আমাদের দাঁতে হয়। অনেক সময় দেখবে টুথপেস্ট, টুথব্রাশের অ্যাডভার্টাইজমেন্টে এই ক্যাভিটেশন কথাটা ইউজ হয়। অ্যাকচুয়ালি দিস ইজ কী বলবো, একটা ড্যামেজ, ঠিক আছে, যে জিনিসটা একটা গর্তের মধ্যে দিয়ে শুরু হয় এবং আস্তে আস্তে পুরো জিনিসটাকে খারাপ করতে শুরু করে। সেমভাবে নদীর ওই বাবলসগুলো, জলের ওই বাবলসগুলো কিন্তু ওর ভেতরে গিয়ে ক্যাভিটেশনের মতো গিয়ে ফাটে এবং তাতে সমস্যার সৃষ্টি হয়, গহ্বর সৃষ্টি হয় এবং ক্রমশ সেটাকে ইরোড করে। নেক্সট হচ্ছে কোরেশন, যাকে আমরা শুধু ঘর্ষণ বলবো। সেটাকেই ধরো নদীর প্রবাহের ফলে ঘষা খাচ্ছে, কোনো পার্টিকেলসের দ্বারা ঘষা খাচ্ছে বা অন্য যে কোনো জিনিসের দ্বারা যদি ক্ষয়ের ফলে, প্রতিদিন ঘর্ষণের ফলে ক্ষয় হয়, সেটাকে বলছে। নেক্সট হচ্ছে প্লাঙ্গিং বা উৎপাটন। ব্যাপারটা কি, যে ধরো নদীর বেড রকে এই যে ক্ষয়গুলো হচ্ছে, তার তো কিছুটা ধরো লুজ হয়ে যাওয়া পোর্শনগুলো ওর ভেতরেই তো রয়ে যায়। এবার নদীর স্রোতের প্রভাবে সেটা যদি কোনোভাবে উৎপাটিত, মানে সেই জায়গা থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়, দ্যাট ইজ কল দ্য প্লাঙ্কিং বা উৎপাটন। ওকে, তো এটা গেল হচ্ছে মেকানিজম অফ ইরোশন। এরকম অনেক কোয়েশ্চেন হতে পারে। ধরো তোমাদের 5 মার্কসে দিয়ে দিল ডিসক্রাইব অ্যাবাউট দ্য মেকানিজম অফ ইরোশন অফ ফ্লুভিয়াল প্রসেসেস। ওকে, তখন কিন্তু তোমাদের এই 5টা পয়েন্ট লিখে ডেসক্রাইব করতে হবে। নেক্সট যেটা হচ্ছে ইরোশন অ্যান্ড দেয়ার কন্ডিশন ফ্যাক্টরস। আমি যে ইরোশনগুলো করব তার কন্ডিশন ফ্যাক্টরসগুলো কী হবে, কোন শর্ত সাপেক্ষের ভিত্তিতে এই জিনিসটা ঘটবে। দেখো, ফার্স্ট হচ্ছে সাইজ অফ ওয়াটারশেড।
দেখো সমস্ত নদীতে এটা না থাকলেও বেশিরভাগ নদীতেই কিন্তু আবহবিকার অঞ্চলের আয়তনটা খুব বড় একটা ব্যাপার হয়ে যায়। ওয়াটারশেড মানে তো বুঝতেই পারছো, সেই এরিয়ায় যে আয়তনে ওয়াটার প্রসেসেস করছে তার যে ওয়াটারশেডটা রয়েছে সেটার আয়তন যত বড় হবে অটোমেটিক্যালি তার ইরোশনের সময় বেশি লাগবে, আর যত কম হবে তত কম সময় লাগবে। নেক্সট হচ্ছে ক্লাইমেট, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ক্লাইমেট কিন্তু প্রচণ্ডভাবে রিভারকে অবশ্যই ইনফ্লুয়েসড করে এবং তার প্রভাবে কিন্তু জল কিভাবে প্রবাহিত হবে, কতটা জল প্রবাহিত হয়। যদি বৃষ্টিপ্রবণ এরিয়ার মধ্যে দিয়ে থাকে তাহলে সেই সময় বেশি জল প্রবাহিত, বেশি ক্যাভিটেশন সৃষ্টি হবে, বেশি ক্ষয়ক্ষতি হবে। আবার সেমভাবে যদি সেটা মানে শুষ্ক অঞ্চলে নদী হয় তাহলে নদীর সেই রকম ক্ষমতাই থাকবে না, সে সেভাবে কিছু ইরোড করার সহজ মানে করতেই পারবে না। তো ক্লাইমেটটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। তারপর হচ্ছে ইভলিউশন অ্যান্ড অ্যাভেলেবল রিলিফড, মানে অববাহিকা অঞ্চলের যে উচ্চতা সেটা কীরকম। যদি খুব বেশি উচ্চতা হয় নদী কিন্তু তার ক্ষয়কার্য প্রথম থেকে শুরু করবে এবং অনেকটা সময় ধরে করতে করতে আস্তে আস্তে কমপ্লিট করতে পারবে। কিন্তু যদি রিভার বেড নিচু হয় তো কী হবে, নদী সেখান দিয়ে যাওয়ার জন্য ঢাল পাবে না এবং এঁকে বেঁকে অনেক বেশি বেশি মিয়েন্ডার তৈরি করে প্রবাহিত হবে। ওকে, নেক্সট হচ্ছে হিউম্যান অ্যাক্টিভিটি। এটা তো সব ক্ষেত্রেই থাকে, আমরা সবেতেই একটা না কিছু একটা গণ্ডগোল করে ফেলি। তো এখানে হিউম্যান অ্যাক্টিভিটিস মানে কি বোঝানো হচ্ছে, যে ধরো কোনো মানে মানুষের দ্বারা কোনো খাল খনন করা হয়েছে বা ধরো কোনো স্থানে নদীর মধ্যে বাঁধ দেওয়া হয়েছে, তাহলে কি তার প্রবাহ পথের মধ্যে তার এফেকশন লক্ষ্য করা যাবে এবং সেটা তার ইরোশনাল ল্যান্ডফর্ম বা ডিপোজিশন ল্যান্ডফর্মের উপর এফেক্ট করবে। ওকে, এবার হচ্ছে এই যে ক্ষয় করলো, ঠিক আছে, এই যে প্রসেসের মাধ্যমে নদী এত ক্ষয় করে ফেলে, এবার সেটাকে সেডিমেন্ট হিসেবে ট্রান্সপোর্টও তো করতে হবে না। এক জায়গায় তো নদী জমিয়ে রাখে না, সেটাকে ট্রান্সপোর্ট করে অন্য জায়গায় সেডিমেন্ট হিসেবে ডিপোজিট করে, সেটার প্রসেসেসগুলো দেখো। ফার্স্ট হচ্ছে বেড শিয়ার স্ট্রেস অ্যান্ড ট্রাকশন। এই ব্যাপারটা কি, নদীর তলদেশে যে অঞ্চলটা, সেই অঞ্চলটা যত বেশি মসৃণ হবে, ওকে, সে তত সহজে এক স্থান থেকে অন্য স্থানে কি করে নিয়ে যাবে, ডেফিনেটলি বই নিয়ে যেতে সুবিধা হবে। কিন্তু যদি বেডের কন্ডিশন ট্রাবুলেটিং হয় বা খুব একটা ভালো প্লেন না হয়, রাফ হয়, সেক্ষেত্রে কিন্তু তখন নদীকে স্ট্রেট দিতে হবে, অনেক বেশি মানে এফেকশন কাজ করবে এবং গড়িয়ে গড়িয়ে নদী তখন নিয়ে যাবে তার জিনিসগুলোকে। নাম্বার টু হচ্ছে ভার্টিক্যাল লিফটিং ফোর্স অ্যান্ড সলিউশন। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। দেখো নদী যখন কাজ করে নদীর ভেতরে কিন্তু বিভিন্ন রকম স্রোত তৈরি হয় এবং ওপর নিচে নদীর জল ঘুরতে থাকে, শুধু যে সমানভাবে প্রবাহিত হয় তা কিন্তু নয়। এই যে ওপর নিচে ঘোরা, এর ফলে কি হচ্ছে, যখন নিচে জলের স্রোতটা নামছে তখন নিচ থেকে পদার্থটা তুলে নিয়ে গিয়ে ওপরে ফেলছে। এই যে প্রসেসেস, এর ফলেও নদীর সেডিমেন্টগুলো এক স্থান থেকে এক স্থানে ক্রমশ এগিয়ে যাচ্ছে সামনের দিকে। তো সেটাই বলছে উল্লম্ব বল, মানে ওপরের দিকে স্ট্রেস দিয়ে জিনিসটাকে তুলে নিয়ে যাচ্ছে। আর সল্টেশন হচ্ছে লম্ফ দানো, বড় বড় যে বোল্ডার্স বা ওই জাতীয় জিনিসগুলো থাকে সেগুলো তো নদী এমনি গড়িয়ে নিয়ে যেতে পারে না, ওটা লাফিয়ে 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 যায়। তো দ্যাট ইজ কল্ড। নাম্বার 3 যাকে বলছে টার্বুলেন্ট ইডিং ইন ফ্লুইড। মানে কি, আমি তোমাদের বলছিলাম এক্ষুনি যে নদীর কিন্তু স্রোতের প্রবাহের মধ্যে অনেক রকম স্রোত তৈরি হয়, তার মধ্যে একটা হচ্ছে টার্বুলেন্স, মানে নদীর গতিপথে চক্রাকারে ঘুরতে থাকে। অনেক সময় নদীর মধ্যে ঘূর্ণন দেখা যায়, তোমরা দেখবে অনেক নদীতে বলে যে এই ঘাটে নামবি না বা এই ঘাটে স্নান করা বারণ। কেন বলে, তার কাছাকাছি কোনো হোল আছে যেখানে ওই টার্বুলেন্সটা তৈরি হয়। টার্বুলেন্স তৈরি হলেই তুমি যদি সেখানে পৌঁছে যাও কোনো কারণে, তোমাকে সে টেনে নেবে নিচের দিকে এবং তুমি কোনোভাবেই সেখান থেকে রেস্কিউ করতে পারবে না নিজেকে, যত ভালোই তুমি সাঁতার জানো। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। তো টার্বুলেন্স হচ্ছে ওই ধরনের একটা ফ্লো যেটা তৈরি হয় গোল গোলভাবে এবং সেই প্রভাবে কিন্তু প্রচুর পরিমাণে পদার্থ এক স্থান থেকে অন্য স্থানে ডিপোজিট ট্রানজিট হয়ে থাকে। নেক্সট হচ্ছে কলিশন, সংঘর্ষ। সেটা খুব কমন একটা ফ্যাক্টর, যে জিনিসগুলো সেডিমেন্টগুলো নিয়ে যাচ্ছে সেই সেডিমেন্ট নিয়ে যাওয়ার সময় সংঘর্ষ হবে এবং তাতেও কিছুটা ইরোশনাল প্রসেস ঘটবে। অ্যান্ড রোলিং, যেগুলো বড় পাথর বা বড় জাতীয় পদার্থ হয়, ভারী পদার্থ হয়, সেগুলো রিভার এমনি বয়ে নিয়ে যেতে পারে না, তার যতই জলস্রোত থাকুক না কেন, এত বড় বড় জিনিসগুলো তার পক্ষে বয়ে নিয়ে যাওয়া পসিবল হয় না। তখন সে সেটাকে গড়িয়ে গড়িয়ে মানে ওই ঠেলে ঠেলে জলের মাধ্যমে নিয়ে যায়। এই যে 3টে সেগমেন্ট দেখালাম, এই 3টে সেগমেন্টকে খুব ভালো করে মাথায় রাখবে। যদিও এগুলো তোমাদের সবারই জানা, কিন্তু কী হয় বলো তো, এক্সাম হলে মনে পড়ে না। তো এই প্যাটার্নগুলো কোনটা কী কাজে ব্যবহার হচ্ছে, কোন প্রসেসেসটা কোন দিকে কাজে লাগছে, এটা মাথায় রেখে
এইট থেকেও কোশ্চেন আসে। এরপরে যেটা আমি বলতে চলেছি সেটা হচ্ছে এর যে ল্যান্ডফর্ম, মানে এই যে প্রসেসেস সেডিমেন্ট, একটা হচ্ছে ইরোশনাল, একটা হচ্ছে ডিপোজিশনাল, দু রকমের প্রসেসেস দেখতে পাওয়া যায় নদীর। আমরা জানি যে অলরেডি নদীর 3টে স্টেজ হয়, একটা ইউথ স্টেজ, একটা ম্যাচিওর স্টেজ আর একটা ওল্ড স্টেজ। সেই 3টে স্টেজে একটা হচ্ছে ইরোশনাল ল্যান্ডফর্ম, একটা হচ্ছে ডিপোজিশনাল ল্যান্ডফর্ম। কী হয়, কীভাবে তৈরি হয়, ইন ডিটেলসে আমরা স্ক্রিনে দেখবো এবার। তো চলো এবার সেটাকে কন্টিনিউ করি, আশা করছি এটা বুঝতে পেরেছো। এবার হচ্ছে আমরা ল্যান্ডফর্মগুলো দেখব। এবার দেখো, ফার্স্ট যে টপিকটা আমাদের রয়েছে ইউথ স্টেজে, মানে যৌবন পর্যায়ে নদী যে ফার্স্ট ইরোশনাল ল্যান্ডফর্মটা ক্রিয়েট করে থাকে সেটা হচ্ছে আই অ্যান্ড ভি সেভ ভ্যালি, মানে আই ও ভি আকৃতির উপত্যকা। জিনিসটাকে একটু বলে দিই, নদী যখন পার্বত্য অঞ্চলে যাচ্ছে ডেফিনেটলি কি নদীর তখন প্রচণ্ড স্রোত থাকে এবং জলের গতিবেগ বেশি হওয়ার জন্য ও কী করছে, অবঘর্ষের মাধ্যমে বেড রককে ক্ষয় করতে শুরু করে। ওকে, এবার ক্ষয়ের পরিমাণটা কীরকম হয়, ফার্স্টে হয় এই আই আকৃতির ভূমিরূপ, যেটা তোমরা গ্রিন কালারে দেখতে পাচ্ছ। খুব ডিপভাবে নদী কাট করতে থাকে। যদি নদীর মানে চওড়ার দিকটা কম হয় তখন এই আই আকৃতির ভূমিরূপ দেখতে পাওয়া যায়, কারণ নদী তখন শুধু ডাউন সাইডে কাট করে, দুটোর সাইড মানে লেফট অ্যান্ড রাইট সাইডে সেভাবে কাট করতে পারে না। সেই জন্য যখন ভ্যালিটা সৃষ্টি হয় তখন সেটা আই শেপ দেখতে লাগে। আর ভি শেপের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা, সেখানে নদী ডেফিনেটলি ডাউন কাট করে কিন্তু তার পাশাপাশি দুটো সাইডেও বেশ কিছুটা কাট করে, যার ফলে মানে আইয়ের ক্ষেত্রে জিনিসটা অনেক শার্প হয়, ভি এর ক্ষেত্রে জিনিসটা খানিকটা ছড়িয়ে গিয়ে অবস্থান করে। ওকে, এবার চলে যাবো এর রিলেটেড যে টপিকটা সেটাই। এটা এই যে আমরা পড়লাম তোমাদের যে আই অ্যান্ড ভি শেপ ভ্যালি, সেটারই একটা ডাউনপোর সিস্টেম, মানে যেখানে আই শেপ ভ্যালি তৈরি হয়েছে সেটা অনেক বেশি গভীর হয়েছে এবং সেখানে কি হচ্ছে, যে ধরনের গিরিখাত তৈরি হচ্ছে তাকে আমরা ক্যানিয়ন বলছি। আর নর্মাল যে জর্জগুলো হয় সেগুলো ভি শেপ ভ্যালিতে দেখতে পাওয়া যায়। তাহলে বেসিক ডিফারেন্সটা কি, ভি শেপ ভ্যালিতে যে ধরনের গিরিখাত তৈরি হয় তাকে আমরা বলছি জর্জ। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে একটা জিনিসই হয়, এক্ষেত্রে ডেপটা গভীরতাটা তুলনামূলকভাবে কম হয়। অন্যদিকে ক্যানিয়ন যেটা ভি আই শেপ ভ্যালিতে দেখতে পাওয়া যায় সেটার ক্ষেত্রে গভীরতাটা অনেক বেশি পরিমাণে থাকে। তোমরা পিকচার দেখে বুঝতেই পারছো, একটা নদী যেটার টেরেসটার থেকে মানে ওপরে পার্শ্ববর্তী এলাকা থেকে নিচের নদীর গভীরতা খুব বেশি নয়, কয়েক মিটার মানে কয়েকশো মিটারের কাছাকাছি, কিন্তু যেগুলো ক্যানিয়ন হয় সেগুলোর গভীরতা কিন্তু নেমে যায় প্রায় কয়েক হাজার মিটার বা ফুট পর্যন্ত। ওকে, তো এটা হলো জর্জ অ্যান্ড ক্যানিয়ন। মানে নেক্সট 2 নম্বর আমাদের ইরোশনাল ল্যান্ডফর্ম। এবার আমরা যেটা দেখব সেটা তোমাদের সবার খুব পরিচিত, সেটা হচ্ছে ওয়াটারফল। তোমরা জানো যে নদী যখন ইউ স্টেজে থাকে তার একটা খুব সুন্দর ক্রিয়েটিভিটি হচ্ছে ওয়াটারফল। তো এই ওয়াটারফল জিনিসটা কি, নদী যখন তার এলাকার মধ্যে দিয়ে যাচ্ছে বা উপত্যকার মধ্যে দিয়ে যাচ্ছে, হঠাৎ করে যদি কোনো ভৃগু থাকে বা ফাটল থাকে বা চ্যুতি থাকে তখন নদীটাকে ঝাঁপিয়ে নিচে পড়তে হয়। এই যে ওপর থেকে নিচে জলের ফলটা, এটাই ওয়াটারফল নামে বা জলপ্রপাত নামে পরিচিত। এই জলপ্রপাতের কিন্তু বেশ কিছু ধরন দেখতে পাওয়া যায়। মানে ধরো এরকম অনেক সময় জলপ্রপাত দেখবে সিঁড়ির মতো ধাপে ধাপে শিলাস্তরের ওপর দিয়ে জলটা নেমে যাচ্ছে। এরকম সিঁড়ির মতো ধাপে ধাপে যে সমস্ত জলপ্রপাতগুলো নাবে তাকে বলা হয় র্যাপিড বা কাস্কেড জলপ্রপাত। ওকে, এবার যদি এই কাস্কেড জলপ্রপাতের ব্যাপারটা না থেকে শুধু ডিরেক্ট ঝাঁপিয়ে ওপর থেকে নিচে পড়ে একটা বড় গর্ত সৃষ্টি করে তখন তাকে ক্যাটারাক্ট জলপ্রপাত বলে, যেটা সাধারণত ভিক্টোরিয়া জলপ্রপাতের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এবার আমরা নেক্সট চলে যাব, এই যে জলপ্রপাত হলো, এই জলপ্রপাতের জলটা তো একটা জায়গায় এসে পড়ছে ওপর থেকে নিচে, যে জায়গাটায় পড়ছে সেই জায়গায় দেখতে পাওয়া যায় যদি নরম শিলা অবস্থান করে সেখানে একটা গর্তের তৈরি হয়, যাকে বলা হয় প্লাঞ্জ পুল। মানে পুলের মতো সৃষ্টি করে বলে একে প্লাঞ্জ পুল বলা হয়। আর এটা বেশ ডেপথ হয়ে যায় যদি খুব বেশি নরম শিলা হয়, অনেকটা গভীরভাবে জলটা নিচের দিকে নেমে যায়। কিন্তু যদি খুব কঠিন শিলার মধ্যে দিয়ে এই ঘটনাটা ঘটে তাহলে পুল তো তৈরি হয় তবে গভীরতাটা অনেক কম হয়। এটা গেল। নেক্সট এবার আমরা দেখব সেগুলো হচ্ছে এবার ডিপোজিশনাল ল্যান্ডফর্ম। যদিও এটা ভাবতে খুব অবাক লাগে যে ইউথ স্টেজে আবার ডিপোজিশনাল ল্যান্ডফর্ম কী, কিন্তু না, ইউথ স্টেজেও একটা
একটাই ডিপোজিশনাল ল্যান্ডফর্ম দেখতে পাওয়া যায়, এটা হচ্ছে রিভার টেরেস। যদিও এটা নিয়ে বিতর্ক আছে, কিছু কিছু বৈজ্ঞানিক মানে ভৌগোলিকদের মতামত অনুযায়ী ইউ স্টেজে কোনো রিভার টেরেস তৈরি হয় না। আবার কেউ কেউ বলেছে না ইউ স্টেজেও রিভার টেরেস তৈরি হয়। অ্যাকচুয়ালি রিভার টেরেস জিনিসটা হচ্ছে নদী মঞ্চ, তো নদী যদি কাট করে, রাইট, নদী ধরো একটার পর একটা কাট করতে করতে যাচ্ছে এবং পার্শ্ববর্তী এলাকাকে নদী ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, তাহলে কি সেটা একটা তৈরি করা, সৃষ্টি করা নদীর এক ধরনের ল্যান্ডফর্ম। তো সেটা কিন্তু অনেক সময় অ্যাজ এ ডিপোজিশনাল ল্যান্ডফর্ম ধরা হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে রিভার টেরেসটাকে ম্যাচিওর স্টেজেই ধরা হয়ে থাকে। তো যেহেতু এটা নিয়ে মতনৈক্য আছে, তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো অথবা এটা লিখতেও পারো, ভুল কোনোটাই নয়। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ম্যাচিওর স্টেজ। ম্যাচিওর স্টেজে ইরোশনাল ল্যান্ডফর্মের ক্ষেত্রে ফার্স্টেই যেটা আছে সেটা হচ্ছে ফ্লাড প্লেন অ্যান্ড পয়েন্ট বার। ব্যাপারটা কী হয়, নদী যখন মধ্য গতিতে এসে পৌঁছায়, অর্থাৎ যখন সে পরিণত পর্যায়ে মানে মালভূমি অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে, তখন কিন্তু নদীতে দেখা যায় যে হুট করে যেহেতু তার একটা স্ট্রিপ জোন থেকে সে একটা মিডিয়াম জোনে এসে পড়ে, তো অনেক সময় ফ্লাড এরিয়া মানে ফ্লাডটা হয়। এই সমস্ত সেকশনে ফ্লাড খুব কমন একটা ফ্যাক্টর, এবং ফ্লাড হলেই ফ্লাড প্লেন তৈরি হবে, মানে প্লাবিত ভূমি তৈরি হবে। নদীর পার্শ্ববর্তী এলাকায় যখন জল সরে যাবে বন্যার পর, যে কাদা পলি মাটি ইত্যাদি জড়ো হয়ে থাকবে সেটাই ফ্লাড প্লেন হিসেবে অবস্থান করবে, যেটা নদীর দুপাশে তৈরি হয়। এবং যেটা হয় সেটা হচ্ছে স্বাভাবিক বাঁধ বা পয়েন্ট বার। সেটা কীভাবে তৈরি হচ্ছে, যখন রিভার মানে বন্যার জলটা নদীতে এসে পড়ছে, তখন নদীর পার্শ্ববর্তী এলাকা বরাবরই নদীর যে বয়ে নিয়ে আসা পদার্থগুলো সেগুলো ডিপোজিট হতে থাকে। একটা সময়ের পর সেটা বাঁধের মতো উঁচু হয়ে যায়, যাকে আমরা পয়েন্ট বার বলে থাকি। ওকে, নেক্সট হচ্ছে দেখো মিয়েন্ডার। মিয়েন্ডার তো খুব কমন জিনিস, তোমরা সবাই জানো। নদী যখন ম্যাচিওর স্টেজে থাকে সবচেয়ে বেশি পরিমাণে মিয়েন্ডার তৈরি হয়, আর যখন ওল্ড স্টেজে চলে যায় তখন সেটা আর মিয়েন্ডার থাকে না, তার থেকে অক্সবো লেক তৈরি হয়ে যায়। তো যাই হোক, মিয়েন্ডার হচ্ছে মিডিয়াম স্টেজের একটা খুব নর্মাল একটা ল্যান্ডফর্ম, যেটাতে মিয়েন্ডার মানেই হচ্ছে বাঁক। অতিরিক্ত সাপের মতো এঁকে বেঁকে প্রবাহিত হলে মিয়েন্ডার নদী তৈরি হয়। আর এই মিয়েন্ডার নামটা এসছে একটা নদী থেকে, যেটা আফ্রিকার একটা অঞ্চলে অবস্থান করছে এবং তার নাম মিয়েন্ডার। সেখান থেকেই সেই নদীটা এত এঁকে বেঁকে গেছে, তার থেকেই এই মিয়েন্ডার নামটা এসছে। নেক্সট হচ্ছে পুল অ্যান্ড রিলিফ। পুল অ্যান্ড রিলিফের ব্যাপারটা একটু বুঝতে হবে। নদী কী করে আমরা সবাই জানি যে নদী একটা সাইড ভাঙে আর একটা সাইড গড়ে, এটা খুব কমন একটা কনসেপ্ট, আমরা সবসময় শুনে থাকি। এখানে একটা জিনিস ঘটে, কি হয়, নদী যখন মিয়েন্ডারের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, তখন যেখানটায় বাঁকটা উপর দিকে উঠে আছে সেই জায়গায় নদীর জলটা গিয়ে ধাক্কা মারছে, ফলে কী হচ্ছে, সেখানের যে পদার্থগুলো ক্ষয়ে যাচ্ছে সেটা নিচের দিকে নেমে আসার সময় যে ডাউন স্পোর্টসটা পাচ্ছে সেখানে নদী জমা করছে। অর্থাৎ নদী যে অঞ্চলের গহ্বর সৃষ্টি করে সেই অঞ্চলটা হচ্ছে পুল, আর যে জায়গায় সেই গহ্বরের ক্ষয়িত পদার্থগুলো সঞ্চয় করে দ্যাট ইজ কল্ড দ্য রিলিফ। ওকে, বোঝাতে পেরেছি? এবার নেক্সট দেখো, এখানে কি দেখছি আমরা, অক্সবো লেক, যেটা তোমাদের অলরেডি আমি বললাম যে ইরোশনাল ল্যান্ডফর্মের ফলে গঠিত হয়। এই অক্সবো লেক নিয়েও অনেক কনফিউশন আছে, অনেকে বলে এটা ওল্ড স্টেজে তৈরি হয়, অনেকে বলে এটা ম্যাচিওর স্টেজে তৈরি হয়, বাট এটা অ্যাকচুয়ালি ম্যাচিওর স্টেজেই তৈরি হয়, একদম শেষ মানে ওল্ডের ঠিক আগের পোর্শনে এসে এই ধরনের অক্সবো লেক ফর্মেশন হয়, যখন মিয়েন্ডারের পরিমাণটা অতিরিক্ত বেড়ে যায় নদীতে, এবং সেই তার প্রভাব ফলাফলস্বরূপ নদী কী করে, তার ওই বাঁকা অংশটাকে একটা টাইমে জুড়ে দিয়ে মানে ছেড়ে দিয়ে নিজে জুড়ে অন্য একটা স্রোত নিয়ে বেরিয়ে যায়। তো যেটা ওই ফাঁকা অংশটা অনেকটা অশ্বক্ষুর মানে ঘোড়ার খুরের মতো শেপ হয় বলে একে অক্সবো লেক বলা হয়। আর এটা খুব কমন একটা ফিচার্স, আর এটা সবচেয়ে সুন্দর একটা ফিচার্স, যেটা নদীর ইরোশনাল বলো বা ডিপোজিশনাল বলো দুটোরই একটা কম্বিনেশন হচ্ছে অক্সবো লেক। তো এটা যে তৈরি হয় এটা সবচেয়ে সুন্দর। আর এখানে আমি ওই জন্য লিখেও দিয়েছি দেখো, যে অক্সবো লেক আর ক্রিয়েটেড থ্রো ইরোশন অ্যান্ড ডিপোজিশনাল প্রসেস দ্যাট অকার ইন আ রিভার দ্যাট দ্য রাফ অফ ল্যান্ড সারফেস। ওকে, এবার হচ্ছে ডিপোজিশনাল ল্যান্ডফর্ম ম্যাচিওর স্টেজে, যেটা মেন হচ্ছে অ্যালুভিয়াল ফ্যান। তোমরা সবাই জানো এরও আবার অনেক রকমের শেপ হয়, তবে মেনলি অ্যালুভিয়াল ফ্যান জিনিসটা কি বলে দিই, নদী যখন পার্বত্য এলাকা থেকে ম্যাচিওর স্টেজে এসে পড়ছে হুট করে, তার যে বয়ে আনা পদার্থগুলো সেগুলো অনেকটা ফ্যানের আকৃতির মতো ছড়িয়ে পড়ে সমতল ভূমিতে, তাই একে অ্যালুভিয়াল ফ্যান বলা হয়। পরবর্তী সময় নদীর জল সরে গেলে এটা খুব ভালোভাবে দেখতে পাওয়া যায় বা বুঝতে পারা যায়। এবার যেটা দেখবো সেটা হচ্ছে ন্যাচারাল লিভস, পয়েন্ট বার অ্যান্ড মিড চ্যানেল বার। যেটা তোমাদের আমি আগেও বললাম যে ন্যাচারাল লিভস আমরা অলরেডি পড়ে ফেলেছি, স্বাভাবিক বাঁধ। পয়েন্ট বারও পড়েছি, মিড চ্যানেল বারটা পড়িনি। এখানেও এটা দেখতে পাওয়া যায় অ্যাজ এ ডিপোজিশনাল ল্যান্ডফর্ম, তাই এটাও আমাদের এখানে পড়তে হবে।
এখানে কি হয়, ন্যাচারালি যেটা তোমাদের বলছিলাম যে বন্যা প্রবণ এলাকায় স্বাভাবিক বাঁধ দেখতে পাওয়া যায়। তার পাশাপাশি পয়েন্ট বার তো বলেছি, নদীর ধারে যদি কোনো বার গড়ে ওঠে বা নদীর ডিপোজিশনের ফলে যদি কোনো বার গড়ে ওঠে তখনই সেটা পয়েন্ট বার রূপে অবস্থান করে। আর মিড চ্যানেল বারটা হচ্ছে যখন নদীর ডিপোজিশনের ফলে নদীর মাঝ বরাবর নদীর মিডল সেকশনে বার গড়ে ওঠে তখন তাকে মিড চ্যানেল বার বলে। এটা খুব সুন্দরভাবে দেখতে পাবে কোথায় বলো তো, যদি তোমরা দামোদর নদীর ওপর দিয়ে ক্রসিং করো বা ধরো যদি পুরী ঘুরতে যাও তখন যখন মহানদী ক্রস করে তখনও কিন্তু এই মিড চ্যানেল বার প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। তো এটা খুব কমন একটা ফিচার্স। এবার চলে যাব আমাদের ওল্ড স্টেজ, যেটা একদম শেষ এবং যেখানে গিয়ে মেনলি ইরোশনাল ল্যান্ডফর্ম সেভাবে কিছু দেখতে পাওয়া যায় না, একটাই দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে রিভার ব্যাঙ্ক ইরোশন, যেটা খুব কমন একটা জিনিস, ঘটনা। আমরা বিশেষ করে বর্ষা ঋতুটাতে বেশি দেখতে পাই। কি হয় না, নদীর পার্শ্ববর্তী এলাকা, যে কোনো পাড় বলা হয়, নদীর ধার বলা হয়, সেই ধারগুলো দিনের পর দিন নদীর জলের প্রভাবে উইক হতে হতে একটা টাইমের পর খসে পড়ে যায়, যেটাকে রিভার ব্যাঙ্ক ইরোশন বলা হয়। এটা হচ্ছে ওল্ড স্টেজের সবচেয়ে বড় ইরোশনাল প্রসেস এবং এর যে ক্ষয় পাওয়া পদার্থগুলো সেগুলো নদী খুব ধীর গতিতে বয়ে নিয়ে যায়, কারণ আমরা জানি ওল্ড স্টেজে নদীর গতি প্রবাহ খুব কমে যায়। তো সেই জন্য এই সময় কি দেখতে পাওয়া যায়, নদীর ডেপথ কমে যায়, নদীর চওড়া বেশি হতে শুরু করে দেয়। আর লাস্ট যেটা আমরা দেখব সেটা হচ্ছে, যেটা ওল্ড স্টেজের সবচেয়ে বড় ডিপোজিশনাল ল্যান্ডফর্ম বা সবচেয়ে মেইন ফিচার, সেটা হচ্ছে ডেল্টা বা বদ্বীপ। কি এটা নতুন করে তোমাদের বলার কিছু নেই। নদী যে পদার্থগুলো বয়ে নিয়ে যায় সেটা যখন নদী মোহনায় গিয়ে পৌঁছায়, অর্থাৎ সাগরের সাথে মেলে বা কোনো লেকে গিয়ে পড়ে বা কোনো জলাশয়ে গিয়ে পড়ে, তখন দেখতে পাওয়া যায় যে নদীর বয়ে আনা পদার্থগুলো সেই ঠিক জয়নিং সেকশনে বা সেই মিলনস্থলে জমা হতে শুরু করে এবং একটা টাইমের পর সেটা জলের ওপরে রাইজ করে অ্যাজ এ দ্বীপ। সেটা অনেকটা বি শেপের, মানে বয়ের মতো, বাংলার ব অক্ষরের মতো দেখতে হয় বলে একে অনেক সময় বদ্বীপ বলা হয়, যেটা বাংলায় বলছে, বা ডেল্টা বলা হচ্ছে। ডেল্টার বিভিন্ন রকম শেপ হয়, তোমরা পিকচার দেখতেই পাচ্ছ। কোথাও পাখির পায়ের মতো শেপ, পায়ের যে আঙুলগুলো হয় সেরকম শেপ হয়, কোথাও আবার মানে ব শেপের হয়, আবার কোথাও ফ্যানের মতো ছড়িয়ে দেখতে পাওয়া যায়। তো এইগুলো হচ্ছে ডেল্টার কমন ফিচার্স। এই সমস্ত কিছু, এই পুরো জিনিসটা হচ্ছে ফ্লুভিয়াল ল্যান্ডফর্মস। আশা করছি সবাইকে আমি বোঝাতে পেরেছি। এরপরেও যদি কারোর কোথাও কোনো ডাউটস থাকে ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানিও। আর এই রিলেটেড ডিটেলস নোট পেতে হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ। তো আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে আসবো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, বাই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট